তোমাদের জন্য আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয় থেকে চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায়ে আমরা প্রথমেই জানব কাজ কাকে বলে, কিংবা ক্ষমতা শক্তি এদের সংজ্ঞাগুলো আমরা শিখব। তোমরা লক্ষ্য করলে দেখবে যে কাজ কিভাবে সংগঠিত হয়। কাজ করতে হলে কিছুটা বল প্রয়োগ করা লাগে। বল প্রয়োগ করলে একটা বস্তুর উপরে যদি আমরা এখানে এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটা কিছু দূর সরণ হলো অর্থাৎ দূরত্ব যদি এস অতিক্রম করে তাহলে কাজ কি হবে? কাজের সংজ্ঞা হবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি কিছুটা সরণ ঘটে তবে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে কাজ হচ্ছে, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করলে ডাব্লিউ ইকুয়াল টু বল গুণ সরণ। কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল গুণ সরণ। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি আর সরণ হচ্ছে এস। তাহলে কাজ হচ্ছে এফ এস। এখান থেকে আমরা কাজের একক যদি আমরা নির্ধারণ করি তাহলে বলের একক কি? নিউটন, আর সরণের একক মিটার। তাহলে এই নিউটন মিটারকে বলা হবে কাজের একক। কাজের একক আমরা বলতে পারি কাজের একক নিউটন মিটার। আবার আমরা জানি কাজের একক হচ্ছে জুল। তাহলে কাজের দুইটা একক আমরা পেলাম, এক নাম্বার নিউটন মিটার, দুই নাম্বার জুল। বিশেষ করে বহু নির্বাচনীতে তোমাদের যদি এরকম আসে যে কাজের একক কোনটি, বহুপদীর ক্ষেত্রে যে একাধিক উত্তর দেওয়া আছে সেই সব ক্ষেত্রে এইটাও জানা দরকার যে কাজের একক নিউটন মিটার, আরেকটি হচ্ছে জুল। আর কাজের মাত্রা যদি আমরা নির্ধারণ করি, মাত্রা নির্ণয়, তাহলে কাজের মাত্রা নির্ণয় করতে পারবো আমরা এই সংজ্ঞা থেকে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ হচ্ছে এম এ আর এস হচ্ছে সরণ এস। তাহলে এম এ কে আমরা লিখতে পারি ত্বরণ সমান বেগ বাই সময়, ভি বাই টি ইন্টু এস। আবার ভি সমান হলো এস বাই টি, এস বাই টি আর এইটি, তাহলে টি স্কোয়ার ইন্টু এস। তাহলে হচ্ছে এম এস স্কোয়ার বাই টি স্কোয়ার। এগুলোকে যদি আমরা মাত্রায় আনি তাহলে এম হচ্ছে ভর, ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। এস হচ্ছে সরণ বা দূরত্ব, দূরত্বকে প্রকাশ করা হয় এল দ্বারা, তাহলে এল স্কোয়ার। আর টি হচ্ছে সময়, যাকে মাত্রায় প্রকাশ করা হয় টি স্কোয়ার, টি দ্বারা। তাহলে মাত্রা আসতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স। এটা হচ্ছে মাত্রা। মাত্রা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি এখানে দেখিয়ে দিই। আমরা কাজের সংজ্ঞা থেকে বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখানে দেখা যাচ্ছে বল এবং সরণের গুণফল হচ্ছে কাজ। যদি এরকম হয় যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো কিন্তু তার সরণ হলো না, একটা বড় বস্তুকে ঠেলতেছে, এর উপরে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু বস্তুটা নড়ে নাই, এই জায়গায় আছে, নড়ে নাই, তাহলে এস এর মান হবে সেই ক্ষেত্রে এস ইকুয়াল টু জিরো। এস ইকুয়াল টু জিরো হলে এখানে এস এর মান শূন্য, তাহলে কাজের পরিমাণও শূন্য, অর্থাৎ এখানে কোনো কাজ হয়নি বলে ধরা হয়। মূলত বাস্তব জীবনে এই পদার্থবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে কাজকে মূল্যায়ন করা যায় না। কারণ কেউ যদি কোনো কাজ করার চেষ্টা করে আর সেখানে যদি সরণ না ঘটে তারপরেও সেটাকে কাজ বলেই ধরে নেওয়া হয়। যাই হোক, এই কাজকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কাজ দুই রকম। এক নাম্বার হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, আর দুই নাম্বার হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে কাজ দুই রকম, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে, বল এখানে প্রয়োগ করতেছি, কাজ যদি এদিকে ঘটে তাহলে সেটাকে বলা হবে
ধনাত্মক কাজ, এদিকে যদি বস্তুটা সরণ ঘটে তাহলে এটাকে বলা হবে ধনাত্মক কাজ। আর কাজ যেদিকে, বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে, যদি কাজ তার বিপরীতে ঘটে তাহলে সেটাকে বলা হবে ঋণাত্মক কাজ। যেমন একটা বস্তুকে উপরের থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলে সে অভিকর্ষজ ত্বরণের দিকে, এদিকে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষজ বল যেদিকে তাকে টানতেছে, অভিকর্ষীয় বলের দিকে বস্তুটি পড়তে থাকবে, তাহলে এটাকে বলা হবে ধনাত্মক কাজ। আর যদি অভিকর্ষজ বল নিচের দিকে কিন্তু বস্তুটাকে উঠানো হচ্ছে উপরের দিকে, তার অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠানো হইতেছে, এইটা ঋণাত্মক কাজ। এরকম ভাবে আমরা এখান থেকে যদি ঋণাত্মক কাজের হিসাব যাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস। এখানে যখন উপরের থেকে নিচে ওঠানামা করানো হয় তখন সাধারণত আমরা এস ব্যবহার না করে এইচ ব্যবহার করি, এবং সেই ক্ষেত্রে এফ অভিকর্ষ বল ব্যবহার করা হলে তাহলে এফ এম এর বদলে জি লেখা হয় ত্বরণ আর এইচ, তাহলে কাজের পরিমাণ হবে mgh। যদি বলের বিরুদ্ধে হয় অর্থাৎ ঋণাত্মক কাজ হয় সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস mgh, আর বলের দিকে হলে অর্থাৎ ধনাত্মক কাজ হলে ডাব্লিউ ইকুয়াল টু mgh। এভাবে আমরা কাজকে সংজ্ঞায়িত করতে পারি, এবং গাণিতিক সমস্যাগুলো করার জন্য এই সূত্রগুলো আমাদের হয়তো প্রয়োজন হবে। শক্তি, তাহলে শক্তি কি? শক্তি হচ্ছে, আমরা সংজ্ঞা যদি বলি তাহলে হয় কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ সে যে কাজ করতে পারে, কাজ করতেছে, সেটা দিয়েই শক্তিকে পরিমাপ করা হয়। তাহলে শক্তি হচ্ছে মোট কাজের পরিমাণ। শক্তি হচ্ছে এনার্জি ইকুয়াল টু ডব্লিউ বা ওয়ার্ক। শক্তি হচ্ছে কাজের পরিমাণ। কাজের পরিমাণ যদি হয় আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখান থেকে আমরা সেই সূত্রে চলে যেতে পারি এম এস, অথবা এটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তাহলে শক্তি দ্বারা মোট কাজের পরিমাণ। তো শক্তি আর কাজ যদি একই হয় তাহলে কাজের একক হচ্ছে জুল, তাকে যে দ্বারা প্রকাশ করা হয়, আর শক্তির এককও তাহলে হবে জুল, এটাকেও যে দ্বারা প্রকাশ করা হয়। শক্তির একক হচ্ছে জুল, কাজের একক জুল, শক্তির এককও জুল। তাহলে কাজের যে মাত্রা যদি বলি, কাজের মাত্রা আর শক্তির মাত্রা একই। কাজের মাত্রা সমান শক্তির মাত্রা। তাহলে আমরা কাজের মাত্রা এর আগে আমরা যেটা নির্ণয় করেছি যে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এই একইটা হচ্ছে শক্তির মাত্রা। শক্তির রূপগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে শক্তিকে সাধারণত 9টি রূপে ভাগ করা হয়। 9টি রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌর শক্তি। তাহলে এই যে শক্তির 9টি রূপ, আমরা শক্তির একটি সূত্র হচ্ছে নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র থেকে জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। অর্থাৎ শক্তিকে নতুনভাবে সৃষ্টি করার কিছু নাই, কিংবা ধ্বংস করাও যায় না। এই শক্তি একরকম শক্তি আর একরকম শক্তিতে রূপান্তর হয়। আমরা যেমন দেখি সৌরশক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি, সেই বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে আবার আমরা তাপ শক্তি, আলোক শক্তি, এগুলি আমরা নির্ণয় করতে পারি। যাই হোক, আমরা গাণিতিকভাবে যেই শক্তিকে ব্যবহার করব সেই শক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে বলা হয় বিভব শক্তি। এটা হচ্ছে স্থিতিশক্তি এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গতিশক্তি। তাহলে বিভব শক্তিকে ইপি বা পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তিকে ইকে বা কাইনেটিক এনার্জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি ইপি সমান, যদি এখানে আসি এফ এস, তাহলে এফ যদি বিভব শক্তি হয়, বিভব শক্তি হচ্ছে কি, যে একটি বস্তুকে কোনো স্থানে রাখলে ওই স্থানে থাকার জন্য সেটি যে শক্তি
লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। যেমন আমি এখানে এক টুকরা ইট আছে, এটাকে উঠিয়ে এখানে একটা ভবনের ছাদের উপরে নিয়ে আসলাম, এখানে রাখলাম, এইখান থেকে এখানে উঠানোর ফলে এ কিছুটা শক্তি লাভ করে, সেই শক্তিটাকে বলা হবে, এখানে থাকার জন্য যে শক্তিটা লাভ করতেছে সেটাকে বলা হবে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কে আমরা কিভাবে ব্যবহার করবো? ইটটা যদি এখান থেকে পড়ে আবার, তাহলে এই বিভব শক্তি আবার গতি শক্তিতে রূপান্তর হবে, সেটা কোনো কিছুর উপর বল প্রয়োগ করতে পারবে। এভাবেই শক্তি এক প্রকার শক্তি আর এক প্রকার শক্তিতে রূপান্তর হয়। তাহলে ইপি ইকুয়াল টু এফ এস, যখন আমরা বিভব শক্তি হিসেবে ব্যবহার করবো, উপরের থেকে নিচে যাবে, তখন আমরা এস ব্যবহার না করে আমরা এটাকে এইচ হিসেবে লিখব। এফ ইকুয়াল টু এম জি এইচ, আমি একটু আগে বললাম যে তাহলে ইপি অর্থাৎ বিভব শক্তি সমান এম জি এইচ। বিভব শক্তি এম জি এইচ। আবার যদি আমরা গতি শক্তির হিসাব করি, গতি শক্তি সমান গতি শক্তি ই কে সমান, সেখানেও এফ এস। তাহলে গতি হচ্ছে এভাবে যদি অনুভূমিকভাবে চলে, তাহলে এর উপর এফ বল প্রয়োগ করা হলো, এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস দূরত্ব অতিক্রম করে, সেটি আদি বেগ যদি থাকে ইউ, এখানে শেষ বেগ প্রাপ্ত হলো ভি, এবং এই ত্বরণ যদি হয় এ সমতরণে চলে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম এ এস। গতিশক্তির বেলায় আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখানে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে অর্থাৎ মান শূন্য হয়, তাহলে জিরো স্কোয়ার টু এ এস, ভি স্কোয়ার সমান টু এস, তাহলে এস সমান দেয়ার ফোর এস সমান হবে ভি স্কোয়ার বাই টু। তাহলে আমরা এখানে লিখতে পারি এম ইন্টু এস এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই টু সমান হাফ এম ভি স্কোয়ার। এইভাবে আমরা গতিশক্তির জন্য একটি সূত্র নির্ণয় করতে পারি। তাহলে আমরা শক্তির ব্যবহার মোটামুটি আমি শক্তির 9টি রূপ সম্বন্ধে বলেছি। সেই শক্তির 9টি রূপের ব্যবহার তোমরা একটু যদি পড়ো কিংবা চিন্তা করো তাতেই পেয়ে যাবে। তবে বিভব শক্তি গতিশক্তির ব্যবহারও তোমরা সহজেই বুঝতে পারো যে একটি বস্তু গতিতে থাকার কারণে যে শক্তি লাভ করে সেটাকে বলা হয় গতিশক্তি। আর বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুকে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে স্থানান্তরিত করার ফলে সেটি যে শক্তি লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। এই বিভব শক্তি কাজে লাগিয়ে আমরা যেমন জলবিদ্যুৎ উৎপাদন করতেছি, তারপরে আমরা বিভব শক্তিকে আরো কোথায় ব্যবহার করতে পারি, যেমন একটি স্প্রিং, এখানেও আমরা মূলত স্থির শক্তিকে ব্যবহার করতে পারি। স্প্রিংকে টেনে যদি ছেড়ে দেওয়া হয় সেখানে দেখা যায় যে একটি বল লাভ করে। যেমন বন্দুকের বেলায় যদি আমরা বলি যে বন্দুকের এখানে যদি স্প্রিংটাকে টেনে এখানে একটি গুলি থাকে, এটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে বিপুল বেগে গুলিটি সামনের দিকে এগিয়ে যায়। এছাড়াও আমি যদি আরো একটু অন্যভাবে বলি যে এই বিভব শক্তিকে আমরা স্প্রিং এর মধ্যে ব্যাটারির মতো শক্তি সঞ্চয় করতে পারি। যে ব্যাটারিতে আমরা যেভাবে শক্তি সঞ্চয় করি একইভাবে এই স্প্রিং এর মধ্যেও সঞ্চয় করতে পারি। তার উদাহরণ হিসেবে বলা যায় যেমন ব্যাটারি চালিত যে গাড়িগুলি আছে, খেলনা গাড়ি, ওটার মধ্যে ব্যাটারি ভরে দিলে গাড়িটা চলতেছে। আবার কিছু গাড়ি আছে স্প্রিং ঘুরে ঘুরে কি করা যায় যে ওকে দম দেওয়া যায়, ঘুরে 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 যখন স্প্রিংটা টাইট হয়ে যায়, এরপরে যদি আমরা ওই গাড়িটাকে ছেড়ে দেই তাহলে দেখা যায় কি যে গাড়িটি তখন চলতে শুরু করে। অর্থাৎ এইখানে যে স্প্রিংটা দেওয়া থাকে ওই স্প্রিংটা তার শক্তি সঞ্চয় করে ঘুরানোর ফলে যখন ছেড়ে দিলাম স্প্রিংটা আস্তে আস্তে ঘুরতেছে আর গাড়িটাও তখন এই গতিপ্রাপ্ত হচ্ছে। তাহলে এইভাবে আমরা ব্যাটারিকে যেভাবে ব্যবহার করতে পারি স্প্রিংটাকেও তার বিকল্প হিসাবে সেখানে ব্যবহার করতেছি, অর্থাৎ শক্তি সঞ্চয়ের জন্য আমরা ব্যবহার করতেছি। যে শক্তির বিভিন্ন উৎস, তারা আমরা শক্তির উৎস অনুসারে শক্তিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেই শক্তিগুলিকে আমরা সরাসরি ব্যবহার করি, শক্তির উৎসগুলিকে সরাসরি শক্তির জন্য ব্যবহার করি, যেমন তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার এনার্জি, এইগুলিকে আমরা সরাসরি শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করি। যেমন তেলকে অন্য কোনোভাবে বিকল্পভাবে ব্যবহার না করে সরাসরি জ্বালানির জন্য তেল ব্যবহার করতেছি, কয়লা ব্যবহার করতেছি, তারপরে গ্যাসকে ব্যবহার করতেছি, এরপরে নিউক্লিয়ার
এনার্জিকে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার এনার্জি পাচ্ছি। নবায়নযোগ্য শক্তি কি? যেই শক্তিগুলোকে আমরা শক্তির উৎসকে অর্থাৎ যেখান থেকে শক্তিটা পাবো সেটাকে রূপান্তর করে ব্যবহার করি, সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যেমন জলবিদ্যুৎ, গ্যাস, সৌরশক্তি, তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস, সৌরশক্তি, বায়ু শক্তি এবং জিওথার্মাল। তাহলে বিদ্যুৎকে আমরা জলের মধ্যে যেই শক্তিটা থাকে সেটাকে রূপান্তর করে জলবিদ্যুৎ হিসেবে আমরা উৎপাদন করতেছি। বায়োগ্যাস যেটা, সেটা আমরা বিভিন্ন ময়লা আবর্জনা, গরু, হাঁস, মুরগি, ছাগলের বিষ্ঠা, মানুষের মলমূত্র থেকেও আমরা এই বায়োগ্যাসকে উৎপাদন করতে পারি। এই বায়োগ্যাস আমরা রূপান্তর করে অর্থাৎ ওর উৎসটাকে রূপান্তর করে গ্যাস হিসেবে নিয়ে এসে তারপরে ব্যবহার করি। সৌরশক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তারপরে আমরা এটাকে অর্থাৎ সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এরপরে আমরা ব্যবহার করি। বায়ু শক্তি, আমাদের দেশে সমুদ্র তীরে যে বায়ু আছে, জার্মানিতে যেমন বায়ুকল অর্থাৎ বিশাল বায়ুকলের তাদের বিদ্যুৎ শক্তি উৎপাদন করতেছে বায়ুকল থেকে, সেখানে জার্মানির বড় একটা অংশ তারা এই বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছে এবং তাদের প্রয়োজন। জিওথার্মালটা এটা একটা নতুন ধারণা যে ভূগর্ভে যেই তাপ শক্তি সঞ্চিত আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে, সেই তাপকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রয়োজন মেটাতে পারি, আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি। এই জন্য জিওথার্মালও বর্তমানে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে শক্তি রূপান্তর। শক্তিকে বিভিন্নভাবে রূপান্তর করা যায়। আর একটু ছোট আলোচনা, একটা সংজ্ঞা আছে যে ক্ষমতা। আমি ক্ষমতা নিয়ে একটু আলোচনা করে আজকের লিসন এখানে শেষ করব। তাহলে ক্ষমতা কি? লক্ষ্য করুন ক্ষমতাটা, একটু অল্প আলোচনা শেষ হয়ে যাবে। তাহলে ক্ষমতা হচ্ছে একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে একক সময়ে যদি হয়, যদি টি সময়ে কাজের পরিমাণ হয় ডব্লিউ, তাহলে একক সময়ে কাজের পরিমাণ হবে W/T। দেয়ারফর ক্ষমতা P সমান আমরা লিখতে পারি W/T। তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ করবে সেটা হবে W/T। তাহলে W কি? W হচ্ছে F/S/T। আমরা যদি এখান থেকে আর একটু আসি, লিখতে পারি F/S/T সমান হচ্ছে V, বেগ, সরণ বাই সময়। তাহলে FV পাওয়ার সমান অর্থাৎ ক্ষমতা সমান FV, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক, অথবা এখান থেকে যদি আমরা একক নির্ণয় করি, F এর একক নিউটন, 1 নিউটন, B এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা মাত্রাও নির্ণয় করতে পারি। তাহলে মাত্রা নির্ণয় করতে গেলে আমরা এখান থেকে আমরা পরিপূর্ণ একটি সমীকরণ থেকে নির্ণয় করি যে P সমান M/A/S/T। তাহলে MA সমান লেখা যায় S/T স্কয়ার ইন্টু S/T। তাহলে M/S স্কয়ার বাই T কিউব আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে লিখতে পারি এখানে M হচ্ছে ভর, যাকে বড় হাতের M দ্বারা প্রকাশ করা হয়, মাস। সরণ S, যাকে L দ্বারা প্রকাশ করা হয়, তাহলে L স্কয়ার। T হচ্ছে টাইম, তার কিউব মাইনাস, যেহেতু নিচে আছে এই জন্য পাওয়ারে ইনভার্স চলে আসবে, মাইনাস। এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা mL স্কয়ার T ইনভার্স ক্ষমতার মাত্রা। আমাদের আজকে কাজ ক্ষমতা শক্তির সম্বন্ধীয় আমাদের আজকের বেসিক সংজ্ঞা সহ বেসিক আলোচনা। তোমরা এটি বারবার যদি দেখো এই ভিডিওটি, তাহলে তোমাদের আশা করি যে এই সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না।